গতদিন আমরা যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেটা ছিল আমাদের শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবং এই ক্লাসের জন্য আমরা যেটা বলেছিলাম যে সরাসরি আমাদের ডায়াগ্রামের মধ্যে এন্টার করলে বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমরা কিছু পুরানো জিনিস রিভিউ করছিলাম। এবং রিভিউ করতে গিয়ে আমরা বিমের সাপোর্ট কন্ডিশনগুলা রিভিউ করেছিলাম, যে বিমের বিভিন্ন ধরনের সাপোর্ট, যেগুলা তোমার একটা হলো রোলার, একটা হলো হিঞ্জ, একটা হলো ফিক্সড। এই সাপোর্ট কন্ডিশনগুলো আমরা রিভিউ করেছিলাম। অন টপ অফ দ্যাট আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে হিঞ্জ বলে একটা জিনিস থাকে স্ট্রাকচারে, সেটা সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে তোমাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা হলো দরজা ধরে যখন আমরা খুলি বা বন্ধ করি, কবজা বলে একটা জিনিস থাকে দরজা, সেগুলা হচ্ছে হিঞ্জ। অথবা ইভেন আমরা যখন সে হাত খুলি বন্ধ করি, হাতের জয়েন্ট গুলাও সর্ট অফ হিঞ্জ, ঠিক আছে, যেখানে আসলে সরাসরি রোটেশন অ্যালাউড। ঠিক আছে, তুমি যখন হাত ভাঁজ করো, লম্বা করো, তখন দেখবা যে কোনোই এখানে এসে এটা স্ট্রেট জয়েন্টের মধ্যে ঘুরতে পারে। সো দিজ আর হিঞ্জ। এগুলো নিয়ে আমরা আলাপ করেছিলাম এবং বলেছিলাম কি যে দেখো, তুমি যদি হাতের মধ্যে ধরে মোচড় দাও, যেখানে এই জয়েন্ট গুলা আছে সেখানে অটোমেটিক রোটেট করে ফেলে মোচড়টাকে বা বেন্ডিংটাকে, সে রেজিস্ট করে না। তার মানে তোমার হাত ধরে কেউ যখন মোচড় দেয় তোমার বা ধরে টান দেয়, দেখো যেখানে যেখানে আমাদের এই হিঞ্জ গুলা আছে সেখানে সে ঘুরে যায়। ওয়ারাস যেখানে হিঞ্জ নাই, যেখানে তোমার হাড়টা স্ট্রেট, সেখানে কিন্তু ওই ঘুরার প্রভিশনটা নাই, ওখানে মোমেন্ট রেজিস্ট হবে। এবং এরপরও যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লোড কেউ অ্যাপ্লাই করে যাতে তার ক্যাপাসিটি এক্সিড করে যায়, দেন ইট উইল ফেইল আর কি। অ্যাক্সিডেন্টে যখন আমরা হাত পা ভাঙি তখন ব্যাপারটা সেরকমই ঘটে। সো ফিজিক্যালি আমরা আশেপাশে যা দেখি সেটার থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং এ যা পড়ি সবই এক্সপ্লেন করা সম্ভব আর কি। সো বিমের ক্ষেত্রে ধরো হিঞ্জের একটা এক্সাম্পল আমি যেটা বলেছিলাম, এরকম একটা গোল দেওয়া থাকবে এবং এবং হয়তো হিঞ্জ লেখা থাকতেও পারে। যদি লেখা নাও থাকে আমরা এই একটা বিমের মাঝখানে যখন এরকম একটা সিম্বল দেখবো, আমরা অটোমেটিকই বুঝে নিব এটার মাঝে একটা এখানে হিঞ্জ এক্সিস্ট করে, একটা স্ট্রাকচারাল হিঞ্জ এখানে বসে আছে, আমরা এটা বুঝে নিব। এবং স্ট্রাকচারাল হিঞ্জ যদি বসে থাকে, সাথে সাথে আমরা যেটা বুঝবো যে এইখানে আমার সে হাতটা ধরে যদি তোমার এক বন্ধু তোমার হাত ধরে টান দেয়, দেখো যে তোমার শরীর সহ মুভ করা শুরু করে। তার মানে যেই ফোর্স গুলা, ডাইরেক্ট ফোর্স গুলা, সেগুলা এখান দিয়ে ট্রান্সমিট হয়, তোমার হাতের জয়েন্ট দিয়ে এটা রেস্ট অফ দ্য বডিতে ট্রান্সমিট হয়। তার মানে ফোর্সটা এগুলা ট্রান্সমিট করে, সেটা এই ডিরেকশনেই হোক অথবা এই ডিরেকশনেই হোক, সেই ফোর্সটা ট্রান্সমিট করে। কিন্তু যেটা বললাম সেটা হলো যে এগুলা তোমার মোমেন্ট ট্রান্সমিট করে না, সে তোমাকে হাত ধরে কেউ মোচড় দিলে জয়েন্টের মধ্যে হাতটা ঘুরে যায়। সো এই জিনিসগুলা যেগুলাকে আমরা হিঞ্জ বলছি বা স্ট্রাকচারাল হিঞ্জ বলছি, তার প্রপার্টি হইলো যে এরা ডাইরেক্ট লিনিয়ার ফোর্স যেগুলা সেগুলা রেজিস্ট করে, কিন্তু বেন্ডিং ফোর্স যেগুলা সেগুলা রেজিস্ট করতে পারে না। হ্যাভিং সেড দ্যাট, তাহলে আমরা যখন এই জিনিসটা অ্যানালাইসিস করব, কিভাবে করব? দেখো, আমরা যদি এইটুকুর ফ্রি বডি আঁকি, তাহলে ফ্রি বডির এই একটা পার্ট, অথবা এইটুকুর ফ্রি বডি আঁকি, ফ্রি বডির এই একটা পার্ট, তাহলে এখানে ইন্টারনাল ফোর্স হিসাবে কি থাকতে পারবে? আমরা বললাম যে সে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফোর্স রেজিস্ট করতে পারে, তাহলে ইন্টারনাল ফোর্স হিসাবে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল থাকবে। এবং যেহেতু সে মোমেন্ট রেজিস্ট করতে পারে না, এখানে এই জায়গায় ফ্রি বডির কোনো পার্টেই কোনো মোমেন্ট থাকবে না। যেহেতু অ্যাপ্লাইড লোডের মধ্যে আমার কোনো হরাইজন্টাল লোড নাই, সেই জন্য এখানে হরাইজন্টাল লোডও নাই, ঠিক আছে। তাহলে হিঞ্জে আমরা যেটা বুঝলাম, এরকম ভার্টিক্যাল ফোর্স থাকতে পারে ইন্টারনাল, হরাইজন্টাল ফোর্স থাকতে পারে ইন্টারনাল, কিন্তু কোনো ধরনের ইন্টারনাল মোমেন্ট থাকবে না, এই জিনিসটা আমরা বুঝলাম। এবং পরবর্তীতে সেটাই আমাদের কাজে আসবে আমরা যখন প্রবলেম সলভ করব, অথবা আমরা আমাদের সলিউশন কারেক্ট হলো কিনা সেটা চেক করব। তখন আমরা যদি দেখি ডায়াগ্রাম ড্র করার পরে এইসব লোকেশনে মোমেন্ট চলে এসেছে, দেন আমরা বুঝবো যে আসলে কোথাও আমরা যোগ বিয়োগ করতে বা ক্যালকুলেটর চালাইতে অথবা ইকুয়েশন লেখার সময় আমরা ভুল করেছি। এবং কুইকলি আমরা এটা একটু রিভিউ করলে আমরা আমাদের ভুলটা ধরে ফেলতে পারবো এবং আমরা সমস্যা দূর করতে পারবো। তাহলে হিঞ্জ বেসিক্যালি যেটা হলো, আমরা খালি মনে রাখবো যে এই জায়গায় যদি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লোড এক্সিস্ট করে স্ট্রাকচারে, তাহলে এই লোকেশনে ইন্টারনাল ফোর্স হিসাবে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লোড আসতে পারবে, কিন্তু কোনো ধরনের ইন্টারনাল মোমেন্ট এই জায়গায় আসবে না। এখানে মোমেন্ট ভ্যালুটা 0 হবে, ইন্টারনাল মোমেন্ট। দ্যাটস দ্য ডিসিশন। এখন এইখানে যেখানে কোনো হরাইজন্টাল লোড দেওয়া নাই, এটাকে তাইলে আমরা আসলে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারবো আর কি। হরাইজন্টাল লোড নাই মানে হলো, যেহেতু হরাইজন্টাল নাই, তো কানেকশনটা এমন ভাবে দেখাইতে পারি যে এখানে একটা যদি রোলারও বসিয়ে দিই তাহলেও চলবে, অথবা একটা হিঞ্জও দিতে পারি, সেই ক্ষেত্রে হরাইজন্টাল লোডটাকেও সে রেজিস্ট করবে।
সো ফর দিস পার্টিকুলার প্রবলেম এখানে যদি রোলারও বসাই তাইলেও এটা ওকে, আর যদি হরাইজন্টাল লোড থাকতো তাহলে এখানে একটা হিঞ্জ বসায় দিলে দিস স্ট্রাকচার অ্যান্ড দিস স্ট্রাকচার আর ইকুইভ্যালেন্ট ফ্রম অ্যানালাইসিস পয়েন্ট অফ ভিউ। যদিও এখানে একটাকে উঁচুতে একটাতে নিচুতে দেখানো হয়েছে আর এটা আসলে একই লাইনে আছে, বাট আমি বললাম যে ফ্রম অ্যানালাইসিস পয়েন্ট অফ ভিউ দিস টু আর ইকুইভ্যালেন্ট। তো এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা আমাদের মূল কাজের দিকে চলে যেতে পারি। মূল কাজ হলো শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলি আঁকার চেষ্টা করা। এর আগেও আমরা যখন স্ট্রেস বা স্ট্রেন নিয়ে পড়েছি আমরা আলাপ করেছিলাম কি যে আমরা যখনই কিছু একটা করি আমাদের একটা ডিফাইন্ড বা প্রিডিফাইন্ড সাইন কনভেনশন দরকার যাতে আমরা সবাই একইভাবে বুঝি এবং একইভাবে করি। কাজেই এখানেও যখন আমরা কাজ করব আমাদের একটা প্রিডিফাইন্ড সাইন কনভেনশন দরকার আছে, ঠিক আছে? তাহলে সেটা যদি দরকার থাকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এটার জন্য যেহেতু আমরা শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম স্টাডি করব, আমরা এই তিনটা জিনিসের সাইন কনভেনশন সেট করে যাই, ঠিক আছে? তাহলে আমরা একটা একটা করে আসি। এই স্লাইডটাতে আসি। আমরা যদি মনে করো একটা জেনারেলাইজড লোডিং এ একটা বিম আছে, নট দ্যাট যে সব বিমই এরকম ঢেউ খেলানো নন ইউনিফর্ম লোড দিয়ে লোডেড থাকবে। এটার মধ্যে শুধু একটা কনসেন্ট্রেটেড লোড থাকতে পারে, ট্রায়াঙ্গুলার লোড থাকতে পারে, প্যারাবোলিক, হোয়াট এভার দ্য লোড মেবি থাকতে পারে। জাস্ট আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এরকম একটা লোড দেখিয়ে শুরু করতেছি। ফ্রি বডি যখন আমরা করব যে এই বিমটাকেই যে কোনো একটা ডিস্টেন্স ফ্রম লেফট সাপোর্টসে এক্স দূরে আমরা কেটে ফেললাম। কেটে ফেললে তাহলে দুইটা টুকরাতে পরিণত হবে, এই লেফট সাইড একটা হবে, রাইট সাইড একটা হবে। লেফট সাইডটা আমরা উপরে আঁকলাম, রাইট সাইডটা আমরা নিচে আঁকলাম। তাহলে যেটা বললাম একটা জেনারেলি ইন্টারনাল ফোর্স কি থাকতে পারে, হরাইজন্টাল ডিরেকশনে একটা ফোর্স থাকতে পারে, ভার্টিক্যাল ডিরেকশনে একটা ফোর্স থাকতে পারে এবং এটার মধ্যে একটা বেন্ডিং মোমেন্ট এক্সিস্ট করতে পারে। এই তিনটা জিনিসই হলো জেনারেল ফোর্স যেটা আমাদের এক্সিস্ট করতে পারে একটা বিমের মধ্যে। তাহলে এগুলার মধ্যে আমাদের এখন বলতে হবে তাহলে পজিটিভ বলতে আমি কাকে বুঝবো, যাতে একজনের ডায়াগ্রাম উপরে আরেকজনের ডায়াগ্রাম নিচে না থাকে এবং দুইজন কনফিউজ না হয় যে কারটা ঠিক। মেবি দুইটাই ঠিক, বাট সাইন কনভেনশন দুইজন দুই রকম ধরেছে বলে বোঝা যাচ্ছে না কি কোনটা ঠিক। কারণ কনভেনশনের অবশ্যই দরকার আছে। আমরা যখন একটা বিম ডিজাইন করব যেখানে টেনশন হয়, আমরা জানি যে কংক্রিটটা স্ট্রং ইন কম্প্রেশন বাট উইক ইন টেনশন। কাজেই আমাদের ডিজাইনের সময় আমরা দেখবো যে যেখানে টেনশন ডেভেলপ করে সেখানে আমাদেরকে রিইনফোর্সমেন্ট দিয়ে ওটাকে রেজিস্ট করতে হয়। কাজেই এই প্লাস মাইনাস যদি আমরা বুঝতে না পারি সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেকে হয়তো কম্প্রেশন জোনে স্টিল দিবে, টেনশন জোনে স্টিল দিবে না, এন্ড দ্যাট উইল বি এ ক্যাটাস্ট্রফিক ফেলিউর ফর দ্য স্ট্রাকচার। কাজেই সেই জন্যই সাইন কনভেনশন গুলো আমরা একদম সেট করে রাখবো যাতে এই ধরনের মিস্টেক অ্যারাইজ করার সুযোগ না থাকে। তাহলে সাইন কনভেনশনে যেটা বললাম আসবে কি, একটা হরাইজন্টাল ফোর্স আসতে পারে, একটা ভার্টিক্যাল ফোর্স আসতে পারে, একটা বেন্ডিং মোমেন্ট আসতে পারে। এবার খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা মোমেন্ট সেটাকেই প্লাস বলবো যেই মোমেন্টটা টপে কম্প্রেশন দেয়। তাইলে একটু নোট রাখো যে যেই মোমেন্টটা টপে কম্প্রেশন দিবে সেটাকে আমরা বলবো পজিটিভ মোমেন্ট। তাহলে দেখো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করছি, এটা একটা এটা একটা, এই দুইটা জোড়া দেওয়ার পরে কিন্তু আমার এই স্ট্রাকচারটা পাইতে হবে। যদি আমার ভাগের ভিতরে হিসাবগুলো ঠিক থাকে, জোড়া দেওয়ার পরে মূল জিনিস যেটা ছিল সেটাই আমি দেখতে পাবো, ডিফারেন্ট কিছু দেখতে পাবো না। তাইলে আমি যদি এখানে দেখাই অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে দেখাইতে হবে কি ক্লকওয়াইজ, যাতে এটা অ্যান্টি ক্লকওয়াইজ এম আর এটা একটা ক্লকওয়াইজ এম, দুইটা জোড়া দেওয়ার পরে জিরো হয়ে এটাতে কোনো আর কোনো বাইরের থেকে কোনো মোমেন্ট না দেখা যায়। এখানে যদি আমি বলি নিচের দিকে ভি ইন্টারনাল ফোর্স হিসাবে, তাহলে এই সেগমেন্টে আমাকে দেখাইতে হবে উপরের দিকে ভি, যাতে এই দুইটা জোড়া দেওয়ার পরে একটা আর একটা ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স ব্যালেন্স হয়ে আমার মূল স্ট্রাকচারটা আমি ফেরত পাই। এই জায়গায় আবার কোনো এডিশনাল লোড আমি দেখতে না পাই। ইন এডিশন টু দিস, এখানে আমি হয়তো দেখাবো যদি হরাইজন্টাল লোড থাকে এওয়ে ফ্রম দ্য সারফেস, এই ক্ষেত্রে পার্টিকুলার এই ছবিটার জন্য বলতেছি, এক্স এর দিকে একটা অ্যাক্সিয়াল ফোর্স হয়তো এন দেখাবো। সেই ক্ষেত্রে এই অ্যাক্সিয়াল ফোর্সটা এটা এওয়ে ফ্রম দ্য সারফেস বাম দিকে দেখাবো। দুইটাই, এটা এইদিকে এন, এটা বাম দিকে এন, দুইটা জোড়া দেওয়ার পরে যাতে আবার একটা আরেকটাকে ব্যালেন্স করে হুবহু আগের ছবিটা পায়। সো এই হলো আমার প্রথম চিন্তা, যে সেগমেন্টের মধ্যে দুই সাইডে দেখলে সেটা কি রকম দেখা যাবে। সেটা এরকমই দেখা যাবে যে জোড়া যখন আমি দিব তখন আবার আমার অরিজিনাল স্ট্রাকচারটা ফেরত পাবো। এটা জোড়া দেওয়ার পরে আবার নতুন করে এখানে ফোর্সের উদ্ভব হবে না। শুরুতে যা ছিল কেটে দুই ভাগ করলে এমনই ভাগগুলা হবে যেগুলা জোড়া দিলে আবার মূল জিনিসটা ফেরত আসে। দেন আমরা বললো চিহ্নটা কি দিতে চাই আমরা সেটা বলবো।
আমরা বলতে চাই যে মোমেন্টের ক্ষেত্রে আমরা এমন ভাবে চিহ্নটা সেট করব যে টপে কম্প্রেশন দেয় যেই মোমেন্টটা সেটা পজিটিভ, এটার উল্টা কথা হলো বটমে টেনশন দেয় যেটা সেটা পজিটিভ। ঠিক আছে, যে টপে কম্প্রেশন দেয়, দেখো এরকম একটা মোচড় যদি তুমি দাও এরকম একটা বিম রে, উপরে কি হবে চাপ খাবে আর নিচে কি হবে টান খাবে। তোমার হাতে একটা মনে করো লম্বা রাবার যদি নাও, সেটাকে তুমি যদি এরকম একটা বেন্ড করো দুই হাতে নিয়ে, তাহলে দেখবা কি রাবারের উপর এইরকম বেন্ড যদি করো আর কি, উপর দিকটা ছোট হচ্ছে, উপরে সারফেসটা, নিচে সারফেসটা লম্বা হচ্ছে, তার মানে কি টপ ইজ ইন কম্প্রেশন এন্ড বটম ইজ ইন টেনশন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা যেরকম টপে কম্প্রেশন দেয় বটমে টেনশন দেয়, এটাও এক্স্যাক্টলি সেম কাজ করে। ইনফ্যাক্ট এটা তো একই মোমেন্ট, কাজেই এই মোমেন্টটাকে, এই যে এই অ্যারোটা যে মোমেন্টকে রিপ্রেজেন্ট করে, সেটাকে আমরা যদি মোমেন্টটা রিয়েলি এরকমই হয় সেটা প্লাস, মোমেন্টটা এরকম হলে এটা প্লাস। শিয়ারের ক্ষেত্রে একটু ইয়ে আছে, তাও আমরা উই ক্যান ম্যানেজ। প্রথমেই বলে রাখি যে একটু আগে আমি যেটা বললাম যে বিমে যখন মুভমেন্ট আসে, সে তোমার মাথার উপরে ডেফিনেটলি বিম আছে, যে বিল্ডিং এ তুমি বসে আছো, মাথার উপরে না থাকুক ঘরের কোনায় আছে, যেখানেই থাকুক, ওয়ালের উপরে থাকুক, কোথাও না কোথাও বিম এক্সিস্ট করে, আনলেস ইট ইজ এ ফ্ল্যাট স্ল্যাব অথবা ফ্ল্যাট প্লেট। নর্মালি সাইসমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ফ্ল্যাট প্লেট এন্ড ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করতে এনকারেজ করি না। যত বিল্ডিং হাইট বাড়তে থাকবে এগুলা মোর প্রবলেমেটিক হয়ে যায় ফর ডিজাইন অ্যান্ড ফর কমপ্লায়েন্স টু কোড আর কি। সেজন্য ইউজুয়ালি উই ডু নট এনকারেজ, আমরা এনকারেজ করার চেষ্টা করি যে ফ্রেম স্ট্রাকচার, যেখানে বিম কলাম বসে আছে স্ল্যাবের সাথে। ঠিক আছে, তাহলে সামওয়্যার যখন বিম আছে, তোমার এই বিমগুলার মিড স্প্যানে বা বিমের দুইটা সাপোর্টের মাঝখানে তলায় থাকে টেনশন এবং উপরে থাকে কম্প্রেশন, এবং এগুলো স্টিলটা দিতে হয় নিচে। এটা প্রিডিফাইন্ড, কাজে বিমের মোমেন্টের চিহ্ন প্লাস মাইনাস হলে রডের লোকেশন উল্টা যায়, মানে বিমের তলায় রডটা দিব না বিমের উপরে রডটা দিব, দ্যাট ইজ এ ডিসিশন যেটা ভুল হলে আমার ফেলিওর করবে। ওয়্যারএজ শিয়ারের ক্ষেত্রে শিয়ারটা সেই অ্যারোহেডটা যদি হিসাব করে নিচে পাই, তাইলেও আমি রড দিব এরকম খাড়া খাড়া রড দিব বিমের ভিতরে। এই অ্যারোহেডটা যদি উপরের দিকে পাই, তাইলেও বিমের ভিতরে এরকম খাড়া খাড়া রডই দিব। ঠিক আছে, বিমের মোমেন্টের চিহ্নের উপরে ডিপেন্ড করে যে আমি তলায় রডটা দিব না উপরে রডটা দিব। কিন্তু শিয়ারের রডটা হলো অলওয়েজ এরকম খাড়া, এই লাইন বরাবর, এই একটা, তারপরে আবার এই খাড়া, তারপরে আবার এই খাড়া। সো শিয়ারের ক্ষেত্রে এই চিহ্নটা খুব একটা মিনিংফুল না ফর রিইনফোর্সমেন্ট ডিজাইন। মিনিংফুল হলো ক্র্যাকের ডিরেকশনটা কি এইরকম 45 দেখতে পাবো নাকি এরকম 45 দেখতে পাবো, সেটার জন্য মিনিংফুল। সো এটা দেখবা যে বিভিন্ন বই তুমি যদি খেয়াল করো, বিভিন্ন বইতে এই শিয়ার নিয়ে, বিমের শিয়ার নিয়ে সাইন কনভেনশন ডিফারেন্ট আছে। ইনফ্যাক্ট আমরা 211-তে হয়তো একরকম করতে পারি, 213-তেও আরেক রকম হয়ে যেতে পারে, সেটাও জাস্ট বলার জন্য বলে রাখলাম আর কি। তো এই চ্যাপ্টারে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য যেটা করব সেটা হলো, এটাকে আমরা বলবো বিমের যে সেকশনটা আমরা কাটলাম সেই সেকশনের লেফট ফেস, আর এটাকে বলি রাইট ফেস। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা যেটা বলবো, সেই মাঝখান থেকে যদি ছোট একটা টুকরা কেটে বাইর করি আবার ডিএক্স উইথের, তাহলে কি হবে, এইটা হইলো এইটা আর এইটা হইলো এইটা। ঠিক আছে, সো এখন তুমি যদি আবার বলো যে এরকম একটা ছোট এলিমেন্ট নিয়ে আসি, তাহলে এটাকে বলো যে ডিফারেন্সিয়াল এলিমেন্টের এটা রাইট ফেস আর এটা ডিফারেন্সিয়াল এলিমেন্টের লেফট ফেস। ঠিক আছে, বাট তুমি যদি দুইটা সেগমেন্টের কথা বলো, এটা হলো লেফট সেগমেন্ট, এটা হলো রাইট সেগমেন্ট, তাহলে সাইন কনভেনশনটা এমন হবে যে এই সেগমেন্টের উপরে যদি শিয়ারটা হয় ডাউনওয়ার্ড, সেটাকে আমরা বলবো পজিটিভ ফর আওয়ার দিস পার্টিকুলার ক্লাস শিয়ার ফোর্স ড্র করার জন্য। তাহলে এরকম ডিরেকশনে পাইলে আমরা এটা অ্যাক্সিসের উপরে ভ্যালুটা ধরবো, আর যদি উল্টা ডিরেকশনে পাই অ্যাক্সিসের নিচে ভ্যালুটাকে প্লট করবো। এটা জাস্ট এই ক্লাসের জন্য। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখবো যে থার্ড লেভেল ফোর্থ লেভেলে গেলে ডিফারেন্ট কনভেনশন পাওয়া যাবে, এবং শিয়ারে যেহেতু আসলে এই ব্যাপারটা আছে আগেই তোমাদেরকে বলে রাখলাম। সো আমাদের তিনটা কনভেনশনই আমরা বললাম যে যদি টেনশন ক্রিয়েট করে সেই অ্যাক্সিয়াল ফোর্সকে আমরা বলবো প্লাস, কম্প্রেশন ক্রিয়েট করলে সেই অ্যাক্সিয়াল ফোর্সকে বলবো মাইনাস, মোমেন্ট যদি টপে কম্প্রেশন দেয় সেটাকে আমরা বলবো পজিটিভ মোমেন্ট, আর যদি টপে টেনশন দেয় সেই মোমেন্টকে বলবো আমরা নেগেটিভ মোমেন্ট। শিয়ারের ক্ষেত্রে আমরা যদি ফ্রি বডির দিকে তাকাই, তাহলে লেফটে যেই পার্টটা আছে সেটার মধ্যে যদি ডাউনওয়ার্ড হয় তাহলে সেটাকে বলবো
প্লাস বা রাইটে যে পার্টটা আছে সেটার মধ্যে যদি উপরে হয় সেটাকেও বলবো প্লাস, কারণ এই দুইটা সেম, একটা আরেকটাকে রিপ্রেজেন্ট করে। বাট আমি যদি মাঝখানে একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট দেখি সেটাও একই জিনিস, এই ফেসটা হলো এই ফেসটা, এই ফেসটা হলো এই ফেসটা, ঠিক আছে। সো দিজ আর দ্য কনভেনশনস। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা নিয়ে আমরা কি করবো। একই জিনিসও আবারও দেখানো আছে যে এখন এই যে এই এলিমেন্টটাই দেখানো আছে আর কি, একটু আগে যেটা আমি দেখালাম সেই এলিমেন্টটাই দেখানো আছে, এখানে এইটাকেই দেখানো আছে। আবার দেখো এই একই জিনিস দেখানো আছে, টপে কম্প্রেশন, এটাকে আমরা প্লাস বলবো মোমেন্টের জন্য। আর যদি এইরকম হয়ে যায় টপে টেনশন, সেটাকে আমরা মাইনাস বলবো মোমেন্টের জন্য, ঠিক আছে। সো যেটা আমি এতক্ষণ ধরে ডিটেইল বলছি সেটাই। এখন ছোট একটা অঙ্ক আমরা করি বিফোর গোয়িং টু ডায়াগ্রাম। আমরা যে কোনো এক জায়গায় মোমেন্টের ভ্যালুটা, শিয়ারের ভ্যালুটা, বা ইভেন যদি অ্যাক্সিয়াল ফোর্স এক্সিস্ট করে সেই ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করি। খাতা কলম নাও তোমরা, কারণ এগুলা তোমরা আগেও পড়ছো, সেটাই জাস্ট এখনো একটু আগের জিনিসটাই কেচে গন্ডু করা আর কি, বিফোর ড্রয়িং দ্য ডায়াগ্রাম। তাহলে খাতা কলম ক্যালকুলেটর এগুলি নাও, আমি বলি সেইভাবে তোমরা করো। এখানে জাস্ট আমরা সেকশন এ আর সেকশন বি তে বের করব কি, ইন্টারনাল ফোর্স বের করার চেষ্টা করব। যে কি বলা হয়েছে দেখো, ডিটারমাইন দ্য ইন্টারনাল সিস্টেম অফ ফোর্সেস, মানে যা যা আছে শিয়ার, অ্যাক্সিয়াল বেন্ডিং যা আছে সবই তোমারে বের করতে বলা হয়েছে। লোড গুলি দেখানো আছে, লোড দেখানো আছে, আমি ইনফ্যাক্ট আসলে দেখানো নাই আর কি। আমরা एग्जांपल 2 তে এই রিঅ্যাকশন গুলো ক্যালকুলেট করছিলাম যে এখানে হরাইজন্টাল 0 ছিল, এটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড 9 ছিল, এখানে 6 ছিল, এটা আমরা ক্যালকুলেট করছিলাম। তোমারে যদি এটা এই দুই জায়গায় বাইর করতে বলা, এই ভ্যালু দেওয়া হবে না, সাপোর্ট গুলো দেখানো হবে যে এখানে রোলার আছে আর এখানে হিঞ্জ আছে। সো एग्जांपल 2 টা করে আসতে হবে আর কি এই অঙ্কটা শুরু করার জন্য। এনিওয়ে খাতা কলম নাও, বলা হয়েছে কি যে এখানে সেকশন এ তে আর সেকশন বি তে ইন্টারনাল ফোর্স কি বের করতে। সেকশন বি টা বের করা ফার ইজিয়ার। আমি বলবো যে আগে এই বরাবর কাটো তোমরা, ঠিক আছে, এই বরাবর কেটে এইটুকুরে আইসোলেট করে আঁকো। তাহলে খাতা কলম নাও, এই জায়গায় কেটে এই গিভেন স্ট্রাকচারটার এই জায়গায় এই বরাবর এটাকে কাটো, কেটে এই পার্টটাকে আলাদা করো, দেন এ ফ্রি বডি অফ দিস শেপ অ্যান্ড ইন্টারনাল ফোর্স তোমার আঁকার কথা আর কি। আমি এটাকে একটু জুম করে আঁকি। তাহলে এই জায়গায় যদি আমরা কাটি এবং এইটুকু ফ্রি বডি আঁকি, এটা এরকমই দেখা যাওয়ার কথা। দেখো সাইন কনভেনশন অনুযায়ী এটার এখানে কি হওয়ার কথা, তোমার উপরের দিকে দেখানোর কথা, প্লাস আমরা আবারও ফিরত যাই যে আমরা কি বলে আসছি সেটার সাথে মিলল কিনা। এটা কি তোমার এইটা ডান দিকের পার্টটা, ঠিক আছে। তাহলে আসো ফিরত যাই আমরা, এইটা এই যে এইটা দেখো ডান দিকের পার্টটা। তাইলে আমার দেখানোর কথা কি, টপে কম্প্রেশন এইভাবে দেখানোর কথা, প্লাস মোমেন্ট এবং প্লাস শিয়ার, আমরা এই কোর্সে যেটাকে বলতে চাচ্ছি প্লাস শিয়ার এইভাবে দেখানোর কথা। কাজে আননোন যে কোনো কোয়ান্টিটি আমরা প্লাসের ডিরেকশনে দেখাবো, হিসাব করে মাইনাস পাইলে আমরা বুঝবো যে আসলে এটা নেগেটিভ ডিরেকশনে আছে এবং ভ্যালুটা নেগেটিভ, ঠিক আছে। কাজে আমরা অলওয়েজ আমাদের সেট করা পজিটিভ ডিরেকশনে দেখাবো। তাহলে আমার দেখো আমি ডান দিকের টুকরাটা নিয়ে আলাপ করতেছি, তাহলে পজিটিভ হইলো এটা এবং পজিটিভ হইলো এটা, ঠিক আছে, যেভাবে আমরা সেট করে গেলাম কনভেনশন। তাহলে দেখো পজিটিভ ডিরেকশনে আমরা বসিয়েছি দিস আর দ্য ইন্টারনাল ফোর্সেস। আর একটা তুমি একটা এওয়ে ফ্রম দিস একটা এন ও দেখাইতে পারো। দেন দেখো সাম অফ fx is equal to 0 n is equal to 0, তার মানে সেকশন বিবি তে, সেকশন বিবি মানে এই যে এখানে যেটা দেখানো ছিল, সেকশন বিবি তে কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, এটা আমরা কনক্লুড করলাম। সাম অফ fx is equal to 0 থেকে সাম অফ fy is equal to যদি আমরা 0 করি এই ছবিতে, তাহলে কি হয়, প্লাস ভিভি মাইনাস 6 is equal to 0, তার মানে ভিভি is equal to প্লাস 6। তাহলে দেখো ভিভি হয়ে গেল এই যে এই ছবি থেকে আর কি, ভিভি একবারে আমরা প্লাস 6 পেয়ে গেলাম আর কি। প্লাস ভিভি মাইনাস 6 সমান সমান 0, তাহলে ভিভি ইজ ইকুয়াল টু প্লাস 6, এটা পাওয়া গেল। আর এই পয়েন্ট থেকে যদি আমরা মোমেন্টের ইকুয়েশন লিখি, লেখো কি আসে, যে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, একটা এটার নাম বসায় দাও, অ্যাবাউট সেকশন বিবিও লিখতে পারো। তাহলে কি লিখবা, ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ সেটা ধরলাম আমরা, তাহলে আমরা লিখবো কি সেই ইকুয়েশন হিসাবে প্লাস এমবি, এইটা এখান দিয়ে যায়, কাজে এর মোমেন্ট হলো 0, কোনো মোমেন্ট নেই। এখান থেকে এই পর্যন্ত কোনো লোডও নেই, সেগুলোরও মোমেন্ট নেই। আর কি আছে, ক্লকওয়াইজ এই পয়েন্টের রেসপেক্টে এ দেয় 6 ইন্টু কত 1, 6 ইন্টু 1 মোমেন্ট দেয়। তাহলে প্লাস কি ইকুয়েশনটা দাঁড়াইলো, প্লাস এমবি প্লাস 6 ইন্টু 1 সমান সমান 0। তাহলে এমবি কত আসে দেখো
6 ইন্টু 1 ইউনিট কি কিলো নিউটন, আর এটা দেখে আসো এগুলা ছিল কি মিটারে ছিল। এই যে দেখো এটা 3 মিটার লেখা আছে, বাকিগুলি 2 2 1 লেখা হলো। এটা থেকে আমরা সরাসরি বুঝতেই পারি যে ডাইমেনশনগুলো মিটারে আছে। তাহলে 6 কিলো নিউটন ইন্টু 1 মিটার। তাহলে আমরা লিখলাম যে প্লাস এমবি প্লাস 6 ইন্টু 1 সমান সমান 0। তাহলে এমবি ইজ ইকুয়াল টু মাইনাস 6 কিলো নিউটন মিটার। তাহলে আমরা সহজটা আগে বের করে ফেললাম। একটু ছোট, বাকিটাও আমি বলবো না কঠিন, বাট বাকিটা মুখে মুখে করাচ্ছে হয়তো ক্যালকুলেটর ইউজ করার দরকার হতে পারে, সেই জন্য আমি এটা পরে আনলাম আর কি। ঠিক আছে, আমরা এই বরাবর কাটি, এতে যেহেতু আমাদের বের করতেই হবে। কাটার সময় আমরা লক্ষ্য করি যে কি বলা আছে ছবিতে। ছবিতে আছে কি 3 মিটারে গেলে এটা হয় ইন্টেন্সিটি 10 কিলো নিউটন মিটার। তাহলে আমারে কাটতে বলছে কোথায়, আমারে কাটতে বলছে 2 মিটার দূরে। তাইলে 3 মিটারে যদি হয় 10, 2 মিটারে কত হবে 10/3 ইন্টু 2। তার মানে এই জায়গাটায় কোঅর্ডিনেট হবে 10/3 ইন্টু 2। এই জায়গায় এই ট্রায়াঙ্গেলের এই কোঅর্ডিনেট। তাহলে আমি এইটুকরে এবার আইসোলেট করি, যে এই বাম দিকটাকে নিয়ে আসি। চাইলে তুমি এটাও নিতে পারো, হিসাবটা একটু ঝামেলা হবে, কাজেই আমরা চেষ্টা করি যে কম ঝামেলায় সবসময় টার্গেট অ্যাচিভ করতে। আমরা বেশি ঝামেলা করে টার্গেট অ্যাচিভ করতে চাই না। দ্যাট ডাজন্ট মিন যে আমরা বেশি ঝামেলা করলে করতে পারবো না, অবশ্যই আমরা করতে পারবো, বাট বুদ্ধিমান ছেলে মেয়েরা সহজে কাজ করতে চায়, সেই জন্য আমরা চাবো এইটুকরে খুলে বাইর করতে। তাহলে এইটুকরে আমরা খুলে বাইর করে নিয়ে আসলাম। এই হলো ছবিটা। এই যে যেটা বললাম 10 ইন্টু কত 2/3, এই হলো 10 ইন্টু 2/3। আর এগুলা আমাদের আগে ক্যালকুলেট করা ছিল, ক্যালকুলেট না করা থাকলেও আমরা অঙ্কের শুরুতেই ক্যালকুলেট করে নিতাম যে কি আছে, হরাইজন্টালি কিছু নেই, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড 9 আছে। আর ইন্টারনাল ফোর্স কি হবে, এটা হলো কি আমি একটা স্ট্রাকচারে কেটে 2 ভাগ করছি, এটা হলো বাম দিকটা। তাহলে আবারও আমরা বাম দিকটা দেখে আসি, যারা ভুলে গিয়েছে অলরেডি, যে এগুলার এই মোমেন্টটাকে কোন দিকে দেখাবো, এই শিয়ারটাকে কোন দিকে দেখাবো অ্যাজ পজিটিভ কোয়ান্টিটি কনসিডার করার জন্য। তাহলে আমরা আবার আগের ওই ফিগারটায় যাই যেখানে আমরা সাইন কনভেনশন আলাপ করেছিলাম। তাহলে দেখো যে কি হয়েছিল, আমরা স্ট্রাকচারে 2 ভাগ করছিলাম, এটা ছিল বাম দিক, এটা ছিল ডান দিক। ডান দিকটা আমরা সলভ করছি, বাম দিক নিলে কি হয় দেখো, শিয়ারটা আমরা বলছিলাম অ্যারোহেডটা নিচের দিকে থাকবে, আর এই মোমেন্টটা টপে কম্প্রেশন হওয়ার জন্য এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আঁকলেই টপে কম্প্রেশন দেয়। তাহলে শিয়ারটা নিচের দিকে আর মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, দিস ওয়াজ দ্য পজিটিভ ডিরেকশন। তাহলে আমরা বসাই সেইভাবে, এই যে শিয়ারটা নিচের দিকে এবং শিয়ারটার নিচের দিকে অ্যারো দিলাম এবং মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখলাম। সেকশন এ এ বলে এগুলি সাবস্ক্রিপ্ট আমরা এ দিলাম। ঠিক আছে, নাও এখন আমার করার কি আছে, আমার হাতে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস আছে, সেগুলা ইউজ করলে আই শুড গেট দ্য ভ্যালুস। তাহলে তুমি দেখো সাম অফ এফএক্স করো, এখানে যদি একটা এন এ দেখানো থাকে, যেহেতু কোনো হরাইজন্টাল লোড নাই, এন এ ইজ ইকুয়াল টু 0। তোমার যদি বলা হয় যে ইন্টারনাল ফোর্স বাইর করো, দেন টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, ইন্টারনাল ফোর্সের পার্ট কিন্তু অ্যাক্সিয়াল ফোর্স। বইয়ের প্রবলেমে যাই করুক না কেন, তোমার ইন্টারনাল ফোর্স বলতে জেনারেলি তোমার অ্যাক্সিয়াল ফোর্স, সারফেসের প্যারালাল ফোর্স মানে শিয়ার ফোর্স, অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, এই তিনটাকেই মিন করে। তিনটার জন্যই নাম্বার থাকবে। তুমি যদি বইয়ের মতো অ্যাক্সিয়াল ফোর্সটা না বাইর করো, সেই ক্ষেত্রে কিন্তু ইউ লুজ নাম্বার। ঠিক আছে, আর বইতে বাই ডিফল্ট ধরে নিছে এটা যেহেতু 0, রিডার বুঝতেছে, এটা নিয়ে কোনো কমেন্টও নাই। বাট তোমার যদি বলা হয় ইন্টারনাল ফোর্স বের করো, তাহলে তোমার কিন্তু that comment has to come যে sum of fx is equal to 0, n a তুমি দেখাইলা 0, n b ও তুমি দেখাইলা 0। ঠিক আছে, ওইটা তোমাকে দেখাইতে হবে, এটা মাথায় রাখো। তাহলে এখন আমরা sum of fy is equal to 0 করি। তাহলে sum of fy is equal to 0 লিখলে আমরা এখানে কি লিখবো খেয়াল করো। প্রথমে লিখবো -9, এই যে -9। তারপরে এই লোডটা আছে উপরের দিকে, তাই না? তাহলে উপরের দিকে হলে কত, লোডের ম্যাগনিটিউড কত হবে, একটা ট্রায়াঙ্গুলার লোড হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, এই হলো হাফ, ভূমি হলো 2, এ হলো 2, উচ্চতা হলো এটা আমরা একটু আগে ক্যালকুলেট করে নিয়ে আসলাম, সেটা হলো এইটা। তাহলে লিখবো কি, এখানে বইতে যেভাবে লেখুক না কেন, আমি কি লিখতেছি সেটা খেয়াল করো। আমি লিখতেছি সাম অফ fy ইজ ইকুয়াল টু 0, তারপরের লাইনে লিখবো কি -9 প্লাস এই লোডটা, তারপরে কি নিচের দিকে ভিএ আছে, তাই না? মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু 0। তাইলে আমি যদি এখন সাইড ট্রান্সফার করি, -VA তারপরে ছিল কি সমান সমান 0, তাহলে সাইড ট্রান্সফার করলে পরের লাইনে গিয়ে আমরা এটা লিখতে পারি, তাই না?
পরের লাইনে গিয়ে এই লেখাটা আসবে VA is equal to -9 প্লাস দিস। তো এখন এটা যোগ বিয়োগ করার পরে ক্যালকুলেটরে আসে ইভেন্চুয়ালি -2.33। তার মানে দেখো আমরা ধরছিলাম VA এর নিচের দিকে, আসলে VA টা উপরের দিকে, ঠিক আছে? সো রিয়েল VA will be in upward direction and that will be 2.33 কিলোনিউটন। তাহলে আর কি বাকি আছে? আমরা প্রথম যেটা বলবো সাম অফ fx is equal to 0, তারপরে লিখবো এখানে na দেখাবো আসলে, ঠিক আছে? na plus 0 is equal to 0. So our first conclusion is axial force na is equal to 0 for this section AA. Second line আমরা লিখবো sum of fy is equal to 0, সেখান থেকে আমরা কনক্লুড করব আমাদের VA সমান, যদি আমরা এইভাবেই দেখাই, এইভাবেই আমাদের দেখানোর কথা সাইন কনভেনশন অনুযায়ী, আমরা এরপরে লিখবো যে VA সমান -2.33 কিলোনিউটন। আর একটা বাকি থাকে ইন্টারনাল ফোর্সের, সেটা হলো তোমার মোমেন্টের ব্যাপারটা। তাহলে আমরা যে কোনো জায়গা থেকে মোমেন্ট নিতে পারি, আমরা চাইলে এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, ইটস আপ টু আস। বাট আমরা শুরুতেই বললাম যে আমাদের ছাত্রছাত্রীরা বোকা না, আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট চালাক, কাজেই তারা জানে যে মোমেন্টটা কোথায় নিবে তাদের হিসাব সহজ করার জন্য। তারা মোমেন্টটা ডেফিনেটলি এখান থেকে নিবে। এই বিএরে নিয়ে টানাটানি করতে চাইতেও পারে, নাও চাইতে পারে। ইন্টেলিজেন্টরা যেটা করবে যে ঠিক আছে, আমি যদি কোনো কারণে ভিএর চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগে কোথাও ভুল করে থাকি, সেটা পরবর্তী পার্টে যাতে এফেক্ট না করে, আমি এই জায়গার থেকে মোমেন্টটা নিই। মনে করো কোনো কারণে তুমি ক্যালকুলেটর চালাইতে গিয়ে একটু উল্টাপাল্টা করে ফেলছো, এই হিসাবটা ভুল হয়েছে। এখন যদি মোমেন্টটা এখান থেকে নাও, এখান থেকে মোমেন্টের ইকুয়েশনটা লিখো, ফাইনালি এই ভ্যালুটাও আবার ভুল আসবে কোনো কারণে যদি এটা ভুল হয়। সো বেটার হলো এখান থেকে মোমেন্ট নাও, এখান থেকে মোমেন্ট নিলে যেহেতু এইটা এই পয়েন্ট দিয়ে পাস করে, রিমেনিং থাকে কে, এটা থাকে, এটা থাকে, আর এই মোমেন্ট ইটসেলফ থাকে। এখানে যদি কোনো কারণে তুমি ভুলও করে থাকো, এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে সেই ভুলটা আর মোমেন্টের ইকুয়েশনে ঢুকতেছে না। সো ছোটখাটো কিছু ট্রিক্স অ্যান্ড টিপস থাকে, এটা তোমরা ডেফিনেটলি বুঝো। তাহলে আমরা মোমেন্ট নিব আসলে এই জায়গা থেকে, ঠিক আছে? তাহলে কি লিখবো? সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সেকশন AA ইজ ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে কি লিখবো? এখান থেকে শুরু করো। আমরা ক্লকওয়াইজ মোমেন্টকে যদি পজিটিভ বলি, এই পয়েন্টের রেসপেক্টে এটা কি দেয়? এরকম এরকম মোমেন্ট দিবে, তাই না? তাহলে ইট ইজ নট ক্লকওয়াইজ। তাহলে এটা হবে কি -9 ইন্টু ডিস্টেন্স হলো 2। তাহলে আমরা লিখি এইভাবে লিখবো না, প্রথমে আমরা লিখি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সেকশন AA ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে লিখবো কি -9 ইন্টু 2 লিখলাম, এদিক লিখো না, আপাতত লিখলাম -9 ইন্টু 2। তারপরে আমরা লিখবো কি এটার মোমেন্টটা এই পয়েন্টের রেসপেক্টে কি ক্লকওয়াইজ, তাই না? তাহলে আমরা লিখবো প্লাস, তাহলে দিলাম প্লাস চিহ্ন। লোডটা কত? লোড হলো হাফ ইন্টু ভূমি হলো 2 ইন্টু এটা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই হলো লোডের ভ্যালুটা আসলো। লোড ইন্টু এই পয়েন্ট থেকে লোডের সেন্টারের ডিস্টেন্সটা আমরা লিখবো। আমরা জানি যে এটা একটা ট্রায়াঙ্গেল, তার এটা যদি বি হয়, এখান থেকে থাকে 2/3 বি আর এখান থেকে থাকে 1/3 বি। তাহলে এটা সেন্টারটা আছে কোথায়? ট্রায়াঙ্গেলের সেন্টারটা আছে এখান থেকে 1/3 অফ 2 দূরে, ঠিক আছে? অর্থাৎ লোডের সেন্টারটা আছে বা ইকুইভ্যালেন্ট লোডটা এখান থেকে 1/3 অফ 2 মিটার দূরে। তাহলে সেটা দিয়ে আমরা গুণ করবো। সো দিস ইজ দ্য লোড, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এবং এই হলো তোমার লোডের সেন্টারের ডিস্টেন্স, সেটা দিয়ে আমরা গুণ করলাম। তারপরে আর আছে কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এটা, তাহলে -MA সমান 0। তাহলে M এটারে সাইড ট্রান্সফার করলে এরপরে এই লাইনটা চলে আসে। সো মাঝখানে একটা এডিশনাল লাইন ছিল যেখানে এইটা ছিল এই সাইডে এবং পুরাটা সমান ছিল 0। একই জিনিস এত লিখে লাভ নেই, সেই জন্য আসলে এক লাইন কমায় এইভাবে লেখা। তাহলে M এর ভ্যালুটা আসে -13.6 কিলো নিউটন মিটার। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউনিটস, কারণ তুমি যখন অঙ্ক করবা, তুমি যদি ইউনিটে ভুল করো, সেই যে ভ্যালুটা পাবা ভুল ইউনিটে, সেটার জন্যই তো ডিজাইনটা হবে। সেই ক্ষেত্রে ইউনিট যদি ভুল করো, পুরো ডিজাইনটাই ভুল হয়ে যাবে এবং ডিজাইনার হিসাবে তোমার মানে সুনাম নষ্ট হবে বা বিপদে পড়তে হবে আর কি। কাজেই আমরা যখন পরবর্তীতে হিসাব করব, আমরা অবশ্যই ইউনিটের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবো, এটা মনে রাখবা। তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, আর ইউনিট ভুল হলে সবই ভুল হয়ে যাবে আর কি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছিল যে সেকশন AA এবং সেকশন BB তে ইন্টারনাল ফোর্স গুলা কি হবে। আমরা এইভাবে ক্যালকুলেট করলাম এবং ক্যালকুলেট করার পরে আমরা কনক্লুড করব তিনটা জিনিস। একটা হলো অ্যাক্সিয়াল ফোর্সের ইন্টারনাল সিস্টেম অফ ফোর্স যদি বের করতে বলে, আর তোমার যদি সরাসরি বলে যে বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স বাইর করো, দেন ইট ইজ ওকে অ্যাজ ইট ইজ।
কিন্তু যদি বলা হয় ইন্টারনাল সিস্টেম অফ ফোর্সেস, তোমাকে অবশ্যই সাথে ওই কমেন্টটা আসতে হবে যে দুইবারই অ্যাকচুয়াল ফোর্সের ক্যালকুলেশনে 0 আসে সেটা দেখায়, তারপরে ইউ গিভ দ্য রেজাল্ট যে NA এত, VA এত, MA এত, NB এত, BB এত, MB এত। সো এই ছোট অঙ্কটা ছিল এরকম। এখন যদি কোনো প্রশ্ন থাকে সেটা করো। অলওয়েজ যেটা করবা, আমাকে প্রথমে পুরা অঙ্কটা শেষ করতে দিবা, দেন তোমাদের যেই প্রশ্ন লজিক্যাল প্রশ্ন, নট যে প্রশ্ন করলাম সেটা দেখানোর জন্য, সেটা করবো না। যেখানে আসলে রিয়েলি বোঝা যায় নাই, যেখানে ফার্দার মনে করো যে আমার এন্ড থেকে এক্সপ্লেনেশন দরকার, সেটা তোমরা প্রশ্ন অবশ্যই করার জন্য এন্টাইটেলড এবং করবা। এখন বলো যদি কোনো প্রশ্ন থাকে বলো, আমি দেখি কি সমস্যা। সিআর একটু দেখো কারোর কোনো সমস্যা হয়েছে কিনা কোনো জায়গায় বুঝতে, তাহলে উই ক্যান রিজলভ দ্যাট ইজ নো বিগ ইস্যু। স্যার এমএটা বুঝিনি স্যার। এমএটা খুব ভালো কথা। এমএ করার জন্য আমরা কি করব, সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, খাতা কলম নাও, সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশনটা লিখবা। তাহলে এই পয়েন্ট থেকে মোমেন্টের ইকুয়েশন লিখো, সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো যে 9 কিলো নিউটন একটা ডাউনওয়ার্ড লোড আছে, এটা কার্সারটা যেখানে বসে আছে, রেড মার্কারটা যেখানে দেখতে পাচ্ছ, সেটার রেসপেক্টে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা বলো। যে মোমেন্টটা দিবে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এই ফোর্সের মোমেন্টটা এই আমার কার্সারের রেসপেক্টে? স্যার ক্লকওয়াইজ। কিভাবে ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা। তুমি কি কাঁটাওয়ালা ঘড়ি দেখছো কি দেখো নাই সেটা বলো। কাঁটাওয়ালা ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এখানে কি সেই দিকে ঘুরবে নাকি তার উল্টা দিকে ঘুরবে? কাঁটাওয়ালা ঘড়ি দেখছো কিনা সেটা বলো। স্যার বুঝছি না স্যার এটা কিভাবে। ঘড়ি, হাত ঘড়ি যেগুলা বা দেওয়াল ঘড়ি যেগুলা, সেখানে কাঁটা কোন ডিরেকশনে ঘুরে সেটা দেখছো? স্যার সেন্টারের অ্যাবাউটে কোন ডিরেকশনে? তাহলে এটা যদি আমার সেন্টার হয়, সেটার অ্যাবাউটে এইটা যেই মোমেন্টটা দিবে সেটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না উল্টা দিকে ঘুরতেছে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। ফাইন, তাইলে পয়েন্টটা ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে এটা কি হবে? নেগেটিভ। তাহলে 9 ইন্টু 2 লেখার কথা, সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়ার কথা। তাহলে তুমি ইকুয়েশনে ফার্স্টে লিখবা কি? ফার্স্টেই লিখবা যে -9 ইন্টু 2, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো গেল মাইনাস, তোমার কিন্তু এই সাইড নাই, তুমি যখন খাতায় লিখতেছো তোমার শুরুই হইতেছে এখান থেকে, -9 ইন্টু 2। তারপরে তুমি বিবেচনায় নিবা এই লোডটা। এই লোডটা এখন দেখো, এই লোডের সেন্টার্ড সামওয়্যার হিয়ার 1/3 দূরে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কি মোমেন্ট দেয়, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? সোজা কথা, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে না তার উল্টা দিকে? আবার দেখে বলো। ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা হবে প্লাস চিহ্ন। তাহলে আমরা চিহ্ন দিলাম প্লাস। লোডের এটা হচ্ছে স্যার ক্লকওয়াইজ স্যার। হ্যাঁ, ক্লকওয়াইজ মানে প্লাস। আমরা কনভেনশন বলছি যে ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা পজিটিভ বলবো। তুমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টকে পজিটিভ বলো, দ্যাট ইজ নো প্রবলেম অ্যাট অল। পুরা সবগুলির মধ্যে উল্টা চিহ্ন আসবে, ঘুরায় ফিরা তুমি একই ভ্যালু পাবা, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু সেট এ কনভেনশন যে আমি হিসাব করার পারপাজে কাকে, কোনটাকে যোগ চিহ্ন দিতে চাই, কোনটাকে বিয়োগ চিহ্ন দিতে চাই। তুমি যদি বলো যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাতেও তুমি at the end of the calculation exactly same জিনিস পাবা। কাজে এটা কোনো ইস্যু না, ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরবা না অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরবা। ইস্যু যেটা সেটা হলো প্রপারলি তোমার আইডেন্টিফাই করা যে মোমেন্টটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটাই আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা যখন দেখি এইটা এই লোডটা ক্লকওয়াইজ মোমেন্ট দেয় এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে আমরা যেহেতু ক্লকওয়াইজ প্লাস বলছি আমরা প্লাস দিলাম। এই হইল লোডের ভ্যালু, ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর সেন্ট্রয়েডের ডিস্টেন্স মানে এখান থেকে হইলো 1/3 এত। আর কি আছে? এম এ আমাদের হিসাবে কি হবে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে -ma সমান 0, তাহলে এটার সামনে -ma সমান 0। পরের লাইনে আমরা এটারে সাইড ট্রান্সফার করলে এই জিনিসটা পাওয়া গেল। সো ইট শুড বি ক্লিয়ার এনাফ নাও। বলো স্যার, এখানে একটা কোশ্চেন ছিল যে আমরা যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা নেই, ওই পয়েন্টের ওই পয়েন্ট হয়ে যতগুলা লোড যায় বা ফোর্স যায় সেগুলো কিন্তু আমরা 0 ধরি মোমেন্ট, কিন্তু এক্ষেত্রে এম এটা ছিল আমাদের এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট, কিন্তু সেটাকে আমরা ক্যালকুলেশন করতেছি কেন স্যার, এটাই বুঝিনি। 0 কিন্তু ওইভাবে ধরি নেই। 0 হইলো যে ফোর্স ইনটু ডিসটেন্স সমান মোমেন্ট, ঠিক আছে? জি স্যার, জি জি জি। 0, সেই জন্য একটা ভ্যালুকে 0 দিয়ে গুণ করছো, সেটা 0 হয়েছে। সে VA ইনটু 0 সমান 0 মোমেন্ট লিখতেছি আমরা, তাই না? মোমেন্ট হলো VA ইনটু 0, সেই জন্য 0 হয়েছে। আর মোমেন্ট তো মোমেন্ট ইটসেলফ, ওটাকে তো আমি তো 0 দিয়ে গুণ করি নাই। ও আচ্ছা স্যার, তাহলে কোন পয়েন্টে সেই জন্য মোমেন্টটা আছে, কিন্তু
আমরা তো ফোর্সের ইকুয়েশন লিখি না, আমরা যদি এই পয়েন্ট থেকে বলতাম যে এই পয়েন্টে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0 লিখি, তাহলে কিন্তু ফোর্সটা 0 হইতো না, ঠিক আছে? আমরা বলতেছি এই পয়েন্ট থেকে মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশনটা লিখতেছি, তাহলে এই পয়েন্ট থেকে এই ফোর্সের এটারে তো 0 দেই নাই, কারণ 9 ইনটু 2 লিখছি, এখানে লিখছি VA ইনটু 0, সেই জন্য 0। মোমেন্টে তো কোনো ডিসটেন্স দিয়ে গুণ করা হয়নি, মোমেন্ট হয়ে অলরেডি বসেই আছে, সেই জন্য সরাসরি মোমেন্টটা আসতেছে। ওকে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ওকে, ফার্দার যদি প্রশ্ন না থাকে আমরা দেখি এরপরে কি আছে। অবশ্য বাই দিস টাইম 38 বাজে, তো আরো 12 মিনিট আছে। ওকে, আমরা এবার একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব, ঠিক আছে? খাতা কলম নাও, একটু এবার দ্রুত এক করার চেষ্টা করো। আই বিলিভ তোমাদের ছোটখাটো যে কনফিউশন গুলা অ্যারাইজ হতে পারতো সেগুলা অলরেডি সর্টেড আউট, অলরেডি এটা সর্ট আউট হয়েছে, যেহেতু সর্ট আউট হয়েছে, আমার মনে হয় এটা নিয়ে আর সমস্যা হবে না। এখন নেক্সট প্রবলেম যেটা আমরা দেখার চেষ্টা করব সেটা হলো যে তোমার একটা বিম দেওয়া আছে যার বাম দিকে রোলার হিঞ্জ সাপোর্ট এবং ডান দিকে রোলার সাপোর্ট। এটার মধ্যে দেখো, এটার বাম দিক থেকে 5 ফিট দূরে একটা লোড দেওয়া আছে, সেই লোডটা ইনক্লাইন্ড লোড, তোমার 3:4 স্লোপে আছে, এবং সেটা দেখো ম্যাগনিটিউড দেওয়া আছে 5 কিল, ঠিক আছে? এটার জন্য আমার বলা হয়েছে কি শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলা ড্র করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি ড্র করতে যাই, আমরা অলরেডি জানি যে কিভাবে এটা ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? আমরা সেইভাবে ক্যালকুলেট করার চেষ্টা করব এবং সেইভাবেই আমরা ডায়াগ্রামটা ড্র করব। তাহলে আমরা কি করব, আমরা আসলে এখন যেটা করব, দেখো এটার একদিক, এই যদি এখানে কাটি ফ্রি বডিটা উইল লুক লাইক দিস, আর যদি এইদিকে কাটি ফ্রি বডিটা উইল লুক লাইক দিস। এগুলোর জন্য ডিফারেন্ট জিনিস চলে আসবে। কাজে আমরা আসলে ডায়াগ্রাম যেহেতু আঁকতে চাই, আমরা যেটা করব ইকুয়েশন ফর্মে। তাহলে আমরা লেফটে একটা সেগমেন্ট নিব এবং রাইটে একটা সেগমেন্ট। ওকে, তাহলে লেফট সেগমেন্টটা তোমরা আঁকো, যে এটার মধ্যে যে কোনো জায়গায় একটা সেকশন যেটা লেফট থেকে এক্স দূরে আছে, সেখানে একটা কাট নাও। তাহলে ফ্রি বডি আসে কি তোমার এরকম একটা ফ্রি বডি আসে, ঠিক আছে? এই লোডের বাম দিকে যে কোনো জায়গায় এক্স দূরে একটা কাট নাও, 2 ফিট আমি বলবো না, তোমরা এখানে লেখো এক্স, ঠিক আছে? তাইলে এই ফ্রি বডিটা তোমরা আগে আঁকো, খাতা কলমে এটা এঁকে ফেলো, ঠিক আছে? এঁকে নাও, এঁকে নিয়ে আমাকে বলো যে কি আসবে, ঠিক আছে? তাইলে দেখো, আমরা যেভাবে দেখাইতে চাইছিলাম, আমরা এখানে লেখাবো একটা এন, এখানে নিচের দিকে দেখাবো একটা ভি এবং একটা এম দেখাবো এরকম, ঠিক আছে? আমরা বইতে যেরকম ভ্যালু দেওয়া, এটা আমরা আসলে করবো না, ঠিক আছে? আমরা যাব সহজে আমাদের কাজ উদ্ধার করতে। তাইলে আমরা এখানে ডান দিকে একটা এন দেখাবো, খাড়ার নিচের দিকে একটা ভি দেখাবো, আর এরকম একটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে টপে কম্প্রেশন দেয় এরকম একটা এম দেখাবো। এখন যে কোনো অঙ্ক করার জন্য আসলে আমরা যেটা বলেছিলাম আগেও, যে আমাদের শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হয়। তাইলে আমরা যেটা করব সেটা হলো যে এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য কি করতে হয়, রিঅ্যাকশন গুলা বের করতে হয়, তাই না? তাহলে আমরা যেটা করবো, রিঅ্যাকশন গুলা বাইর করি। এখান থেকে মোমেন্ট নাও, এখান থেকে মোমেন্ট নিলে ভার্টিক্যাল লোডটা কত, রিজলভ করলে দেখো 3, 4 আর অতিভুজ হবে 5, তাহলে ভার্টিক্যাল লোড, তাই না? আর হরাইজন্টাল লোডটা হবে কি 3 হবে। 5কে আমি অতিভুজ দিয়ে ভাগ করব, তারপরে যে ডিরেকশনের ডাইমেনশন সেটা দিয়ে গুণ করলে সেই ডিরেকশনের লোড পাবো। তাহলে এটা হবে 4, হরাইজন্টাল হবে 3। এটা আমরা আসলে ছোট একটা এক্সাম্পল আগে করে আসছিলাম। তো এই কাট নেই, কাট নেওয়ার পরে আগে রিঅ্যাকশন গুলা বের করে যাও। এখান থেকে মোমেন্ট নাও, 4 × 5 ডিভাইড বাই কত, 10, 4 × 5 = 20 বাই 10, তাহলে এটা হবে 2। সাম অফ Fy = 0, এটা হবে, দেখো এখানে নিচের দিকে আছে 4, এখানে উপরের দিকে আছে 2, তাহলে রিমেইনিং দরকার এখানে উপরের দিকে 2, তাহলে এই রিঅ্যাকশনটাও 2। সাম অফ Fx = 0 করো, এটা রোলার, এখানে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন নাই, তার মানে এখানে যে হরাইজন্টাল একটা 3 আছে বামের দিকে, এটা এখানে ডানের দিকে, এই হলো ডানের দিকে 3, তাহলে এই হলো আমাদের সাপোর্ট রিঅ্যাকশন। এগুলো আমরা শুরুতে গতদিন এটা একবার পড়ছিলাম, এই রিঅ্যাকশন গুলো আমাদের ইনফ্যাক্ট বের করাই আছে। এখানে কাটো, এক্স দূরে কাটলাম, নট 2 ফিট দূরে,
এক্স দূরে আমরা কাটলাম, যেখানে এক্স এর ভ্যালু দেখো এই ফ্রি বডিটা এখানে যদি কাটি দেখতে যেরকম, এখানে যদি কাটাই তখনও দেখতে হুবহু একরকম, এখানে যদি কাটি তখনও একরকম, এবং আনটিল দিস পয়েন্ট একরকম। এটা ক্রস করে গেলে অন্যরকম দেখা যাবে, যে এই দুইটা লোড দেখা যাবে। তাহলে এক্স এর ভ্যালু ফ্রম 0 to 5 আমি যদি কাটি, এইটা এই ডান দিকের ভ্যালুগুলো বাদ দাও, ডান দিকে শুধু লিখবা away from the surface n, ঠিক আছে, ভার্টিক্যালি নিচের দিকে vx এবং অ্যান্টি ক্লকওয়াইজ mx। তাহলে এই ছবিটা আমি ভ্যালু যদি না বসাই, এখানে কাটলেও আমি যেরকম ছবি আঁকবো, এখানে কাটলেও আঁকবো, এখানে কাটলো এবং এখানে কাটলো, একই রকম ছবি পাবো আমি, ঠিক আছে, তাই না? একই রকম দেখা যাবে না, ইন্টারনাল ফোর্স গুলা ডিফারেন্ট কিছু দেখা যাবে না যতক্ষণ না আমি এই পয়েন্ট পার হয়ে এই লোড আর এই লোডকে দেখতে পাই। 0 থেকে 5 পর্যন্ত ইট উইল লুক সেম। তাহলে এইটার মধ্যে আমি যেটা বললাম, এখানে লেখো নিচের দিকে vx, এখানে লেখো mx, আর এখানে away from the surface লেখো nx। দেন তুমি sum of fx is equal to 0 লেখো, sum of fy is equal to 0 লেখো, and sum of moment is equal to 0 লেখো। কি পাবা দেখো, away from the surface তুমি n দেখাইছো, তাহলে nx প্লাস 3 সমান 0, তাই না? তাহলে nx is equal to -3, এটাই পাইলা না? এটুকুর ইকুয়েশন যদি লেখো, এটুকু কেটে ফ্রি বডিটা লেখো, এটা দেখানো আছে এইদিকে nx, ঠিক আছে? তাহলে তুমি সাম অফ fx 0 করলা, পজিটিভ ডিরেকশন x এর দিকে ধরলা, তাহলে এটা +3, আর এখানে আসলো +n সমান সমান কি, আর কোনো হরাইজন্টাল কিছু নাই, সমান সমান 0। তাহলে nx সমান -3, এই আসলো তো, সেটাই সেই জন্য বইতে একবারে এই ভ্যালুটা দেখাইছে 42 ফিট আর কি। আমি তোমাদেরকে যেটা বললাম তোমরা এটারে x হিসাবে রেখে করো। তাহলে আমরা বুঝলাম যে এখানে কাটি, এখানে কাটি, এখানে কাটি, এখানে কাটি, এর আগ পর্যন্ত যেখানেই কাটি না কেন সব জায়গায় n এর ভ্যালু আসবে -3, ঠিক আছে? সব জায়গায় n এর ভ্যালু -3 ফ্রি বডিতে। একইভাবে আমরা x দূরে যখন কাটলাম, এই জায়গায় একটা কাট নিলাম, এই ডিসটেন্সটা x, সাম অফ fy is equal to 0 করো, কি আসবে ফ্রি বডিতে? এটাতে ফ্রি বডিতে সরাসরি এই ভ্যালুটা 2 আছে, আর এখানে কি আছে নিচের দিকে যে অ্যারোটা, এটা আছে vx। তাহলে এখন সাম অফ fy is equal to 0 করলে তুমি কি পাবা? +2 মাইনাস vx সমান সমান 0, সাইড ট্রান্সফার করলে vx আসবে 2, তাই না? এটাই দেখাইছে vx is equal to 2। তার মানে এই জায়গায় কাটি, 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 সব জায়গায় vx এর একটা ফিক্সড ভ্যালু বসে আছে, যেটা হলো 2 কি, ঠিক আছে? ওকে, এরপরে এখন এখান থেকে মোমেন্ট নেই, সাম অফ mx is equal to 0 করি, দেখো এটা এখান দিয়ে যায়, এটা এখান দিয়ে যায়, এইটার বা এই 2 এর কোনো কন্ট্রিবিউশন নাই, এই 2 আছে, এটাকে আমরা বলতে চাচ্ছি x, বইয়ের মতো 2 বলতে চাচ্ছি না। তাহলে এখান থেকে মোমেন্ট নিলে কি হবে? 2 into x ক্লকওয়াইজ মোমেন্ট মাইনাস mx সমান 0, এটাকে আমরা কোনো ভ্যালু না বলে ভ্যারিয়েবল mx বলতে চাচ্ছি, কারণ আমরা কার্ডটা 2 ফিটে না, আমরা এটারে x এর ভ্যালু 0 থেকে 5 যে কোনো কিছুই চাই। তাহলে আসবে কি 2x মাইনাস mx সমান 0, তাহলে mx সমান সমান সাইড ট্রান্সফার করলে mx সমান সমান 2x আসবে, ঠিক আছে? ওকে, তাহলে mx সমান 2x আসলো। তাই যদি হয় 2 ফিটে কত, x এর ভ্যালু 2 বসালে বইয়ের মতো আসবে 4। কিন্তু আমরা যেহেতু ডায়াগ্রাম আঁকার চেষ্টা করতেছি, আমরা যেটা বললাম, আমরা করব দুইটা কার্ড নিব, একটা হলো 0 to x, যেখানে x এর ভ্যালু 0 to 5। তাহলে সেটার জন্য আমরা ডিসকাস করলাম কি, আমরা পাইলাম আসলে nx সমান -3 কিপ, vx সমান 2 কিপ, এবং আমরা পাইলাম mx সমান 2x, যেখানে x এর ভ্যালু 0 to 5। এখন তুমি যে কোনো x এর ভ্যালু বসাইলেই ভ্যালুগুলা পাইতে থাকবে। সো যেহেতু 47 বাজে, ডানের কাটটা আজকে আর আমরা না করি। সো আমরা কনক্লুড করলাম এই পার্টের ইকুয়েশন হলো nx সমান -3 কিপ, vx সমান +2 কিপ, এন্ড mx সমান টুয়াইস x 2x কিপ ফিট। তাহলে ডায়াগ্রামটা আমরা এখান থেকে এই পর্যন্ত এবার এঁকেই ফেলি। তাহলে কি আছে, nx সমান -3, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি, বাঁয়ে কিছু নাই, এইদিকে কোনো স্ট্রাকচার ছিল না, কাজে এইদিকে ভ্যালুটা ছিল 0, 0 থেকে হুট করে এটা কত হলো -3 কিপ গেল, এখান থেকে এই 5 ফিট পর্যন্ত সে গেল, যেটা -3,
ভি এর মান আমরা পাইছি কত 2 পাইছি ইরেসপেক্টিভ অফ এক্স এর ভ্যালু আপ টু 5। তাহলে 0 থেকে 5 ফিট পর্যন্ত শিয়ারের মানটা আমরা ড্র করে ফেললাম টুয়াইস 2 কিউব। মোমেন্টের এক্সপ্রেশন আমরা পেয়েছি টুয়াইস এক্স। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 এই জায়গায় মোমেন্টের ভ্যালু হবে 0, এক্স এর ভ্যালু যখন 5 এখানে মোমেন্টের ভ্যালু হবে 5 × 2 এর 10 এবং 2x হলো একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, কাজে আমরা সরাসরি এখান থেকে এখান পর্যন্ত যোগ করে দিব। তাহলে এটা হলো বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। তাহলে আমরা আজকের ক্লাসে 0 থেকে 5 পর্যন্ত অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করলাম। ঠিক আছে, বাকিটা তোমরা নিজেরা আগামী ক্লাসে আসার আগেই দেখলেই বুঝে ফেলবা, কারণ আই নো ইউ আর ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এখানে যদি কাট নিয়ে আমি এই দিক থেকে লিখতে পারি, এখানে কাট নিয়ে তোমরা যেটা করবা এখান থেকে যদি হয় এইদিকে এক্স, এদিকে দেখাও ওয়াই, কি বলি এক্স প্রাইম, এখান থেকে এদিকে বাড়ে, দেন সহজ আর একটা ইকুয়েশন বাইর হবে। সেটা জাস্ট এইটুকু দেখো, এখানে মনে করো এটাকে বলো এক্স প্রাইম, 2 ফিট না বলে এক্স প্রাইম, এখান থেকে মোমেন্ট নাও, কি হয় মোমেন্টের ইকুয়েশন আসবে 2 × x, তাহলে 2 × x প্রাইম আর কি। তাহলে x প্রাইম এখানে 0, ভ্যালু 0, x প্রাইম এখান থেকে যাইতে যাইতে এখানে আসলে 5, 5 দুগুণে 10, তাহলে সেই 5 দুগুণে 10 যোগ হবে তোমার nx ইকুয়েশন লেখো। তাহলে nx প্রাইম কত, এখানে কোনো অ্যাপ্লাইড হরাইজন্টাল লোড নেই, তাহলে nx প্রাইম প্লাস 0 সমান 0, তাহলে nx প্রাইম ইজ ইকুয়াল টু 0। তাহলে 0 থেকে 5x প্রাইমে nx প্রাইম ইজ ইকুয়াল টু 0। শিয়ারের জন্য ইকুয়েশন আবার লেখো, যে তুমি কি দেখাবা, এইদিকে দেখানোর কথা উপরের দিকে, তাই না? আমরা যদি ভুলে যেয়ে থাকি আবার দেখে আসি, আমাদের সাইন কনভেনশন যখন আমরা সেট করলাম, এটা হলো বাম দিক, এটা হলো ডান দিক, ডান দিকে আমরা উপরের দিকে দেখানোর কথা। ঠিক আছে, সো এখানে আমার দেখানোর কথা উপরের দিকে vx প্রাইম বলবো আমরা এখন। তাহলে সাম অফ fy যদি 0 করো, vx প্রাইম প্লাস 2 সমান 0, তার মানে vx প্রাইমের মান হলো 0, তার মানে x প্রাইমের মান 0 থেকে 5 পর্যন্ত, এটা হলো কত -2, তাই না? vx প্রাইম প্লাস 2 সমান 0, তাহলে vx প্রাইম হলো -2। ওকে, তাহলে 0 থেকে 5 পর্যন্ত x প্রাইমের ভ্যালু এটা -2। সো তাইলে ডায়াগ্রাম আমরা আসলে আগামীকাল শেষ করব বললো, আজকেও শেষ হয়ে গেল আজকেই। এখানে আসলো কি, এটা -3 তারপরে 0, তার এখানে কি +2 তারপরে -2, মোমেন্ট ডায়াগ্রাম 0 থেকে +10, আবার এখান থেকেও 0 থেকে +10, তার মানে একটা ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম। এই হলো আমাদের এই ছোট প্রবলেমটার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তোমরা এই প্রবলেমটা আবার বাসায় দেখো। আগামী কাল আমাদের ক্লাসের শুরুতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে নক করবা। সিয়ার, যে জায়গায় তুমি একটু মানে যদি আদৌ কোনো সমস্যা আসে আজকের ক্লাস নিয়ে কারোর বুঝতে সমস্যা থাকে, তুমি এগুলা একটু কম্পাইল করে রাখবা, আমার ক্লাসের শুরুতে বলবা যে দিস আর দ্য প্রবলেমস, দিস উইল বি সর্টেড এট দ্য বিগিনিং। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি শেষ করে দিলাম। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।